নমস্কার। আজ আমাদের ক্লাসের আলোচ্য বিষয় বাংলা উপভাষা বঙ্গালী। এখন এই বঙ্গালী উপভাষায় প্রবেশের আগে আমরা দেখে নেব যে ভাষা কাকে বলে, উপভাষা কি এবং ভাষা উপভাষার মধ্যে সম্পর্ক কি। ভাষা কাকে বলে না, ভাষা হলো কতকগুলো অর্থবহ ধ্বনি সমষ্টির একটা বিধিবদ্ধ রূপ, যার মাধ্যমে এক বিশেষ সমাজের মানুষ নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। এখন যে জনগোষ্ঠী এই একই ধরনের বিধিবদ্ধ রূপ দিয়ে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে, ভাষাবিজ্ঞানীরা তাকে বলেন একটা ভাষা সম্প্রদায় বা স্পিচ কমিউনিটি। ব্লুমফিল্ড বলছেন, আ গ্রুপ অফ পিপল হু ইউজ দ্য সেম সিস্টেম অফ স্পিচ সিগন্যালস ইজ আ স্পিচ কমিউনিটি। কিন্তু মুশকিল হলো যে একটা ভাষা সম্প্রদায় যে ভাষার মাধ্যমে ভাব বিনিময় করে, সেই ভাষার রূপ সব জায়গায় সম্পূর্ণ এক নয়। যেমন পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা বা বাংলাদেশ, এই দুটো জায়গাতেই বাংলা ভাষা প্রচলিত, কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে এই উভয় বাংলার উচ্চারণ এবং ভাষারীতি সম্পূর্ণ এক নয়। অর্থাৎ একই ভাষার মধ্যে এই যে আঞ্চলিক পার্থক্য, এটাকেই বলা হয় উপভাষা। সোজা কথায় উপভাষা হলো একটা ভাষার অন্তর্গত এমন এক বিশেষ রূপ যেটা একটা বিশেষ অঞ্চলে প্রচলিত এবং যার সঙ্গে আদর্শ ভাষা বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং সাহিত্যিক ভাষা বা লিটারারি ল্যাঙ্গুয়েজের বিশিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য আছে। ভাষাতাত্ত্বিক পার্থক্য বলতে আমি কি বলছি? অর্থাৎ সেখানে ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং অন্বয় তাত্ত্বিক পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। এখন এই পার্থক্যগুলো এতই সুস্পষ্ট যে ওই বিশেষ বিশেষ অঞ্চলের রূপগুলোকে আমরা আলাদা বলে বা স্বতন্ত্র বলে চিহ্নিত করতে পারি, কিন্তু সেই পার্থক্যটা এত বেশি পরিমাণে নয় যাতে সেই আঞ্চলিক রূপগুলোই একটা পৃথক ভাষা হয়ে ওঠে। ফলে এই গেল ভাষা এবং উপভাষার পারস্পরিক সম্পর্ক। আমরা জানি যে বাংলা উপভাষা অঞ্চল ভেদে 5 প্রকার: রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী এবং বঙ্গালী। আজ আমরা এই 5টি উপভাষার মধ্যে বঙ্গালী উপভাষা সম্পর্কে আলোচনা করব, দেখব তার কি কি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। মূল ক্লাসে ঢোকার আগে আমরা দেখে নিই যে এই ক্লাসের উদ্দেশ্য এবং তাৎপর্য কি। উদ্দেশ্য কি না, বাংলার 5টি উপভাষার মধ্যে বঙ্গালী উপভাষা সম্পর্কে জ্ঞানার্জন, এবং তাৎপর্য হলো বঙ্গালী উপভাষার যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং অন্বয়তাত্ত্বিক, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অবহিত হওয়া। আমরা এখন দেখব যে এই বঙ্গালী উপভাষা কোথায় কোথায় প্রচলিত। মূলত পূর্ব বাংলা বা বাংলাদেশেই এর স্থানিক বিস্তৃতি। যেমন দেখবে একটি বাংলাদেশ বা পূর্ববঙ্গের মানচিত্র দিয়ে দেখানো হয়েছে যে কোন কোন অঞ্চলে এই বঙ্গালী উপভাষা প্রচলিত। সেখানে আছে ঢাকা, ফরিদপুর, যশোর, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং খুলনা। এবার আমরা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রথম সেটা দেখছি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে গেলে আমাদের আগে বুঝে নিতে হবে ধ্বনি কাকে বলে এবং ধ্বনি তত্ত্বই বা কি। ধ্বনি কাকে বলে আমরা সাধারণভাবে জানি যে কোনো আওয়াজ বা যে কোনো শব্দ তাকেই আমরা বলি ধ্বনি বা সাউন্ড। হতে পারে সেটা মানুষের আওয়াজ, হতে পারে সেটা মানবেতর কোনো প্রাণী বা জন্তু, জানোয়ার, পাখি ইত্যাদির আওয়াজ। কিন্তু ধ্বনি তত্ত্বে যে ধ্বনি নিয়ে আলোচনা করা হয় সেটা কিন্তু কোনো মানবেতর প্রাণীর নয়, সেটা হচ্ছে এক এবং একমাত্র মানুষের বাকযন্ত্র নিঃসৃত যে ধ্বনি তাকেই বলা হয় ফোন, PHONE, বা তাকে বলা হয় বাগ ধ্বনি, বা বলা হয় শন, দন্ত শয়ে বয়ে দন্ত ন। এখন শব্দভেদে একই ধ্বনির উচ্চারণ আমরা জানি আলাদা হয়। যেমন দন্ত স ব সব এর মানে হচ্ছে সমস্ত বা হচ্ছে অল। লিখছি দন্ত স কিন্তু উচ্চারণ করছি তালব্য স্বয়ের মতো স, অর্থাৎ রোমান লিপিতে যদি বলি তাহলে হচ্ছে SH। আবার যদি হয় শব্দটা বাস, এখানেও দন্ত স কিন্তু আমরা উচ্চারণ করছি স, অর্থাৎ দন্ত স এর মতো, এবং রোমান লিপিতে যদি ধরি তাহলে হচ্ছে S।
অর্থাৎ এখানে মূল ধ্বনি স, কিন্তু তার উচ্চারণ বৈচিত্র্য কখনো স, কখনো স। এই যে মূল ধ্বনি স, এটাকেই বলা হচ্ছে স্বনিম। অর্থাৎ ধ্বনিতত্ত্ব হলো ধ্বনি সম্পর্কিত আলোচনা। ফলে আজ আমরা প্রথমে দেখে নেব যে বঙ্গালী উপভাষার কি কি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বিদ্যমান। প্রথম যে বৈশিষ্ট্যটির কথা আমরা দেখব সেটা হচ্ছে এ ধ্বনির ধ্বনি রূপে উচ্চারণ প্রবণতা। যেমন তেল, সেটা উচ্চারিত হয় তেল। অর্থাৎ যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে দাঁড়াবে ত যুক্ত এ যুক্ত ল, এটাই হওয়া উচিত ছিল তেল। কিন্তু বঙ্গালীতে কি হয়? তেল, অর্থাৎ ত যুক্ত অয়জফলা আকার যুক্ত ল। যেমন দেশ, সেটা বঙ্গালীতে হয় দেশ। যেটা দিলেন সেটা হয়ে যায় দিলেন, অর্থাৎ একার অয়জফলা আকার রূপে উচ্চারিত হয়। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো ও ধ্বনির হ্রস্ব উ ধ্বনি রূপে উচ্চারণ প্রবণতা। যেমন কোন, সেটা বলা হয় কুন। কোদাল উচ্চারিত হয় কুদাল। কোপ উচ্চারিত হয় কূপ। তৃতীয় যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সেটি হলো স্বরধ্বনির আনুনাসিকতা বজায় নেই। এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে আনুনাসিকতা কাকে বলে। আমরা জানি প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ উঙো ইঙো মূর্ধন্য দন্তন্য ম, এই 5টি বর্ণ উচ্চারণের সময় আমাদের মুখের মধ্যের বায়ু শুধু মুখবিবর দিয়ে না বেরিয়ে নাক দিয়েও নির্গত হয় বা বহির্গত হয় বলে এই 5টি ব্যঞ্জনকে নাসিক্য ব্যঞ্জন বলে। অনেক ক্ষেত্রে তৎসম শব্দ যখন বাংলা শব্দে রূপান্তরিত হয় তখন তৎসম শব্দের যে নাসিক্য ব্যঞ্জন অর্থাৎ উঙো ইঙো মূর্ধন্য দন্তন্য ম অনুস্বর, এগুলো লুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার ঠিক আগের স্বরধ্বনিটা অনুনাসিক হয়ে যায় এবং তাকেই বলা হয় নাসিক্যী ভবন বা ন্যাজালাইজেশন। যেমন পঞ্চ থেকে পাঁচ, অঙ্ক থেকে আঁক, দণ্ড থেকে দাঁড়, চন্দ্র থেকে চাঁদ, বক্র থেকে বাঁক ইত্যাদি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে কোনো নাসিক্য ব্যঞ্জনই নেই, অর্থাৎ উঙো ইঙো মূর্ধন্য দন্তন্য ম অনুস্বরের কোনো প্রসঙ্গই নেই। অর্থাৎ নাসিক্য ব্যঞ্জনের সংস্রব ছাড়াই কোনো স্বরধ্বনি যখন শতই অনুনাসিক হয় তখন তাকে বলা হয় শত নাসিক্যী ভবন। যেমন শব্দটা কাচ আমরা উচ্চারণ করি কাঁচ, শব্দটা হাসি আমরা উচ্চারণ করি হাসি, শব্দটা পুঁথি আমরা উচ্চারণ করি পুঁথি, বা শব্দ হলো হাসপাতাল আমরা বলি হাসপাতাল। ফলে এটা হলো শত নাসিক্যী ভবনের উদাহরণ। এখানে বলা হচ্ছে যে স্বরধ্বনির আনুনাসিকতা বজায় নেই, অর্থাৎ যেটাতে স্বরধ্বনি ছিল চাঁদ চয়ে চন্দ্রবিন্দু, সেখানে চন্দ্রবিন্দু ছাড়া উচ্চারণ হচ্ছে সাদ, অর্থাৎ এটা উল্টো। যেখানে আগে হচ্ছিল হাসপাতাল, যেখানে চন্দ্রবিন্দু নেই আমরা উচ্চারণ করছি হাসপাতাল, আর বঙ্গালীতে হচ্ছে যেখানে আদতেই চন্দ্রবিন্দু আছে চাঁদ, সেখানে উচ্চারিত হচ্ছে চন্দ্রবিন্দু ছাড়া। যেমন পাঁচ, সেটা উচ্চারিত হয় পাঁচ। কোথায় কোথায় এরকম দেখা যায় না? ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, বাখরগঞ্জ, শ্রীহট্ট, এই সমস্ত স্থানে এই স্বরধ্বনির আনুনাসিকতা বজায় নেই, এই প্রবণতাটা আমরা দেখতে পাই। পরের বৈশিষ্ট্য তাড়িত ধ্বনি ডয়শূন্যর বা ঢয়শূন্যর আসলে র ধ্বনিতে রূপান্তরিত। এই ডয়শূন্যর বা ঢয়শূন্যর এটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি বা থ্রিল্ড সাউন্ড, বা বলা হয় তাড়িত ধ্বনি। এই ডয়শূন্য র এবং ঢয়শূন্য র বয়শূন্য র এর কিন্তু উচ্চারণের পার্থক্য আছে। অর্থাৎ বয়শূন্য র দিয়ে আমরা যেরকম স্বাভাবিকভাবে বলি আমার, ঠিক সেরকমভাবে আমরা গরু বলি বয়শূন্য র, কিন্তু গাড়ি, বাড়ি, শাড়ি এখানে ডয়শূন্য র এর উচ্চারণ করা উচিত। আবার আষাঢ় ঢয়শূন্য র, কিন্তু আমরা জিভের সেই কষ্ট স্বীকার করি না বলে আমরা ডয়শূন্য র, ঢয়শূন্য র এবং বয়শূন্য রকে একই রকমভাবে বয়শূন্য রয়ে উচ্চারণ করি। তো বঙ্গালী উপভাষায় আমরা দেখছি যে ডয়শূন্য র বা ঢয়শূন্য র এর উচ্চারণ সেখানেও সংরক্ষিত নেই, এবং এই ডয়শূন্য র ও ঢয়শূন্য র সেখানে সাধারণ বয়শূন্য র হিসেবেই উচ্চারিত হয়। যেমন বড় না বলে বলা হয় বড়, গাড়ি না বলে বলা হয় গাড়ি, তারা সেটা না করে বলা হয় তারা। এখন ডয়শূন্য রয়ের অর্থ তাড়াহুড়ো, আর তয়াকার বয়শূন্য রয়াকার তারা, এই দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু উচ্চারণে আমরা এভাবেই করি বঙ্গালী উপভাষায়। পরের বৈশিষ্ট্য শব্দের আদি বা মধ্যস্থ ঘোষ মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ বর্গের চতুর্থ ধ্বনি স্বঘোষ অল্পপ্রাণ ধ্বনি অর্থাৎ বর্গের তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। এটার আগে তাহলে আমাকে জানতে হবে যে বর্গ কি। বর্গ কাকে বলে না? আমরা জানি যে 25টি ব্যঞ্জন বর্ণ 5টি বর্গে উচ্চারণের যে স্থান
অর্থাৎ জীবটি কোথায় ঠেকে তার ভিত্তিতে ভাগ করা হয়েছে। 5টি বর্গ আছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। প্রত্যেকটিতে 5টি করে ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ মোট 25টি। এখানে কি বলা হচ্ছে? অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে? প্রতি বর্গের প্রথম এবং তৃতীয়, অর্থাৎ ফার্স্ট এবং থার্ড, এই দুটো ধ্বনির উচ্চারণে নিঃশ্বাস জোরে নির্গত হয় না বলে সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি বা আনঅ্যাসপিরেটেড সাউন্ড। যেমন ক বর্গে ক গ, চ বর্গে চ বর্গীয় জ, ট বর্গে ট ড, ত বর্গে ত দ, প বর্গে প ব। আর মহাপ্রাণ ধ্বনি কি না? প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনির উচ্চারণে অল্পপ্রাণ ছিল প্রথম এবং তৃতীয়, আর মহাপ্রাণ হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি। সেই ধ্বনিগুলোর উচ্চারণে শ্বাস যুক্ত হয় বলে প্রাণ শব্দের অর্থ হচ্ছে শ্বাস। অল্পপ্রাণ অল্প শ্বাস, মহাপ্রাণ বেশি শ্বাস। মহাপ্রাণে দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি প্রত্যেক বর্গে উচ্চারণ করতে গেলে শ্বাস বেশি লাগে বলে এগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি বা অ্যাসপিরেটেড সাউন্ড। অর্থাৎ ক বর্গে খ এবং ঘ, চ বর্গে ছ এবং ঝ, ট বর্গে ঠ এবং ঢ, ত বর্গের থ এবং ধ, আর প বর্গের ফ এবং ভ। অর্থাৎ যত সহজে আমরা ক উচ্চারণ করি তত সহজে কিন্তু আমরা ঘ উচ্চারণ করি না, আমাদের অতিরিক্ত শ্বাস লাগে। তাহলে এই গেল অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি কাকে বলে। তাহলে এখানে আমরা কি দেখছি? শব্দের আদি বা মধ্যস্থ ঘোষ মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ বর্গের চতুর্থ ধ্বনি স্বঘোষ অল্পপ্রাণ ধ্বনি অর্থাৎ বর্গের তৃতীয় ধ্বনিতে পরিণত হচ্ছে। অর্থাৎ সোজা কথায় মহাপ্রাণ ধ্বনি পরিণত হচ্ছে অল্পপ্রাণে, দ্বিতীয় বা চতুর্থ ধ্বনি পরিণত হচ্ছে প্রথম বা তৃতীয়। যেমন ভাই, প ফ ব ভ, ভ হচ্ছে চতুর্থ, কিন্তু কি দাঁড়াচ্ছে? প ফ ব তৃতীয়, বাই। ধন উচ্চারণ হচ্ছে দন, সভার উচ্চারিত হচ্ছে সবার। খেয়াল করে দেখো, সভার বলতে যা বুঝি আর সবার, এই দুটোর কিন্তু মানে সম্পূর্ণ আলাদা। পরের বৈশিষ্ট্য, চ, ছ বর্গীয় জ এবং ঝ যথাক্রমে খণ্ডত্ব স বা স, দ বর্গীয় জ বা বর্গীয় জ এই রূপে উচ্চারিত হয়। মানে খণ্ডত্ব স এটা আমরা আলাদাভাবে উচ্চারণ করতে পারি না। যেমন চাঁদ, সেটা উচ্চারিত হয় সাদ। ছাওয়াল উচ্চারিত হয় সাওয়াল। জানা উচ্চারিত হয় জানা, মানে জেড এর উচ্চারণ হয়, যেটা পরশুরাম বলেছিলেন জানতে পারো না। পরের যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে আমরা তাকাবো সেটা হলো আদি হ, অর্থাৎ শব্দের গোড়ায় যদি হ সেটা দুর্বল হলে সেটা প্রায় লোপ পেয়ে যায় এবং তার ফলে কণ্ঠনালী স্পর্শ ধ্বনি উদ্ভব ঘটে। যেমন হইব, এই হটা দুর্বল হওয়ার জন্য সেটা উচ্চারিত হয় ঐব, হটা লুপ্ত হয়। এই শব্দটুকে এভাবে বলে তারা যারা বঙ্গালী উপভাষায় অভ্যস্ত, অয়। তার পরের বৈশিষ্ট্য, শব্দ মধ্যস্থ ট এবং ঠ ধ্বনি ড ধ্বনিতে পরিণত হয়, অর্থাৎ এটা সেটা বঙ্গালী উপভাষায় বলা হয় ইডা সিডা। মিঠা বা মিষ্টি সেখানে বলা হয় মিডা। ছোট টি বলা হয় ছোট ডি, অর্থাৎ সব জায়গায় ট এবং ঠ সেটা পরিণত হচ্ছে ড ধ্বনিতে। আর কি না, অঞ্চল বিশেষে দন্তস্ব এবং তালব্যস্ব ধ্বনি হ ধ্বনিতে পরিণত হয়, অর্থাৎ সে বঙ্গালীতে বলে হে, সকল হগল, শুনিয়া হুইন্না, অর্থাৎ তালব্যস্ব এবং দন্তস্ব ধ্বনি আমরা দেখছি হ ধ্বনিতে পরিণত হলো। এর পরের যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা দেখব সেটা হলো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। দেখবে এখানে যে ছবি আছে, একটা বইয়ের র্যাকে অনেকগুলো বই সাজানো আছে, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো যে একই রঙের বইগুলো পাশাপাশি সাজানো আছে। অর্থাৎ যেখানে গাঢ় গোলাপি সেই বইগুলো একদিকে, ধূসর বই একদিকে, হালকা সবুজ, গাঢ় সবুজ, হলুদ, গাঢ় লাল, নীল, সাদা, কালো। তাহলে এই রঙগুলো কোনটা কার পাশে বসবে সেইটা বুঝে বসানো হয়েছে। দেখো, সবুজ বইয়ের মধ্যে কোথাও লাল বই নেই, আবার লাল বইয়ের মধ্যে কোথাও হলুদ বই নেই। তাহলে এই ছবিটা দেওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এখন পড়ব রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এবং তার আগে আমরা জেনে নেব রূপ কাকে বলে বা রূপতত্ত্ব কি। রূপ কাকে বলে না, রূপ হচ্ছে ন্যূনতম বা ক্ষুদ্রতম অর্থবোধক একক। যেমন আমরা ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে দেখেছিলাম যে মূল ধ্বনিটা হচ্ছে স্বনিম, রূপতত্ত্বের ক্ষেত্রে মূল ধ্বনি হচ্ছে রূপিম। অর্থাৎ রূপতত্ত্ব কি না, মূল রূপ থেকে কিভাবে শব্দ গঠিত হয় সেটাই রূপতত্ত্বের এলাকা। যেমন একটা শব্দ যদি হয় মায়ের, এখানে মূল রূপ হচ্ছে মা, এটাকে আর বিশ্লেষণ করা যাবে না। তোমরা বলতে পারো ম যুক্ত আ,
কিন্তু ম এর কোনো অর্থ নেই, আ এর অর্থ নেই, আর ম যুক্ত আ এটা কিন্তু বর্ণ বিশ্লেষণ হলো। ম এর যেহেতু কোনো অর্থ নেই, আয়েরও কোনো অর্থ নেই, ফলে মাটাকে ধরতে হবে ন্যূনতম বা ক্ষুদ্রতম অর্থবোধক একক। এই মায়ের সঙ্গে এর বিভক্তি যোগ হয়ে শব্দটা দাঁড়ালো মায়ের। আমরা প্রথম যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটার দিকে তাকাবো সেটা হলো কর্তৃকারকে এ বিভক্তির যোগ। কাকে বলে কারক? না আমরা জানি যে বাক্যে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। আমরা জানি কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। আর বিভক্তি কাকে বলে? না বিভক্তি হলো এক ধরনের চিহ্ন যেটা শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে প্রবেশের ছাড়পত্র পায়, অর্থাৎ সোজা কথায় শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এখানে ধানে শূন্য বিভক্তি আছে। শুধু ধান শব্দ আর বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যে ধান শব্দ, এই দুটো কিন্তু আলাদা। অর্থাৎ শুধু ধান এটা হলো শব্দ, কিন্তু বুলবুলিতে ধান খেয়েছে এখানে ধানটা কিন্তু শব্দ নয়, এখানে ধানটা হচ্ছে পদ। তোমরা বলবে কি করে বুঝবো? দুটোই তো ধয়াকার দন্তন্য, ধান লিপিতে এক, কিন্তু এখানে শূন্য বিভক্তি আছে বলে তাকে দেখতে পাচ্ছি না, শব্দকে পদে পরিণত করে সে নিজে অপ্রকাশিত থেকেছে। কিন্তু বুলবুলিতে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পদে বুলবুলি শব্দের সঙ্গে তে যুক্ত আছে, তে বিভক্তি, সেটা আমরা দেখতে পাচ্ছি বলে বুঝতে পাচ্ছি তে বিভক্তি, কিন্তু ধানে শূন্য বিভক্তি যুক্ত আছে বলে আমরা তাকে দেখতে পাচ্ছি না। তাহলে এই গেল কারক কাকে বলে এবং বিভক্তি কাকে বলে। এখানে কি বলা হচ্ছে না কর্তৃকারকে এ বিভক্তি যোগ। কর্তৃকারক মানে যে কর্তা যার দ্বারা সেই কাজ সম্পন্ন করা হয়, এবং সোজা কথায় ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেই হলো বাক্যের কর্তা, যে কাজ করে বা কাজ সম্পাদন করে। তো এখানে কর্তৃকারকে এ বিভক্তি যোগ। রামে গিছে অর্থাৎ রাম গেছে, আমরা রাঢ়ী উপভাষায় বলি রাম গেছে, আমরা বলি মা ডাকছে, কিন্তু বঙ্গালী উপভাষায় বলে মায়ে ডাকে। অর্থাৎ কর্তৃকারক রাম গিছে, কে গিছে? রাম, রাম যুক্ত এ রামে, মায়ে ডাকে, কে ডাকে? মায়ে ডাকে, মা যুক্ত এ মায়ে। 2 হচ্ছে কর্মকারকে রে বিভক্তির প্রয়োগ। কর্মকারক কাকে বলে? আমরা জানি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই বলা হয় কর্মকারক, এবং কর্মকারকের 2টি ভাগ, একটা হচ্ছে মুখ্য কর্ম এবং একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম সবসময়ই হয় কোনো নিষ্প্রাণ বস্তু, আর গৌণ কর্ম হয় কোনো সজীব বস্তু। ধরা যাক একটা বাক্য, রাম অমলকে কলম দিল, তাহলে এখানে ক্রিয়াপদ কি? দিল। আচ্ছা, কাকে দিল? না অমলকে দিল। অমল হচ্ছে প্রাণ, সে হচ্ছে একটা জ্যান্ত মানুষ, কাজে সেটা হচ্ছে গৌণ কর্ম। কি দিল? না কলম দিল। কলমের কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ, সেটা হলো মুখ্য কর্ম। তাহলে এখানে আমরা বঙ্গালী উপভাষায় রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে কি দেখছি? কর্মকারকে রে বিভক্তির প্রয়োগ। আমরা রাঢ়ীতে কি বলি? আমাকে দাও, এখানে কি বলা হচ্ছে? আমারে দাও। অর্থাৎ যেটা রাঢ়ী উপভাষায় হচ্ছে কে, সেটা কর্মকারকে রে বিভক্তি হচ্ছে বঙ্গালী উপভাষায়। আমরা রাঢ়ী উপভাষায় বলি কাকে মারতে যাও, কিন্তু বঙ্গালীতে হচ্ছে রে মারতে যাও। কেমন? 3 অধিকরণ কারকে ত বা তে বিভক্তির প্রয়োগ। অধিকরণ কারক কাকে বলে? না আমরা জানি ক্রিয়াকে কোথায়, কখন এইসব দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাই হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ যে স্থানে বা যে সময়ে কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, ক্রিয়ার সেই আধারকে বলে অধিকরণ কারক। এই অধিকরণ কারকের আমরা জানি 3টে ভাগ, একটা হচ্ছে স্থানাধিকরণ কারক, একটা হচ্ছে কালাধিকরণ কারক, এবং আরেকটা হচ্ছে বিষয়াধিকরণ কারক। স্থানাধিকরণ নাম শুনেই বুঝতে পারছো, স্থানযুক্ত অধিকরণ, অর্থাৎ কোনো জায়গার নাম হতে পারে কলকাতায় খুব ভিড়, কোথায় খুব ভিড়? কলকাতায়, তাহলে কলকাতায় হলো স্থানাধিকরণ। বা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, কোথায়? নীল আকাশে, আকাশে হলো স্থানাধিকরণ। কালাধিকরণ কি? কাল বা সময় বোঝাচ্ছে, যেমন বিকেল বেলায় যাব, কখন যাব? বিকেল বেলায়, বিকেল বেলায় হলো অধিকরণ কারক। বা গ্রীষ্মকালে দিন বড়, কখন দিন বড়? গ্রীষ্মকালে, কাজে এটা হচ্ছে কালাধিকরণ। আর বিষয়াধিকরণ কি? যেখানে কোনো বিষয়, যেমন কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জে কুঞ্জে, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা। কাজে ক্রিয়াকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অধিকরণ কারক। এখানে আমরা কি দেখছি? অধিকরণ কারকে ত বা তে বিভক্তির প্রয়োগ। যেমন শহরে আসিয়া, আমরা রাঢ়ী উপভাষায় বলি শহরে এসে, কিন্তু বঙ্গালীতে কি বলবে? শহরত আই, অর্থাৎ ত বিভক্তি। আমরা বলি জলে ভেজাও, জল যুক্ত এ রাঢ়ীতে,
কিন্তু বঙ্গালীতে কি পানিতে ভিজাও, তে বিভক্তি। কেমন? আর কি দেখছি না, তির্যক কারকের বহু বচনে রা বা গো অনুসর্গীয় বিভক্তির যোগ, অর্থাৎ সেখানে আমরা দেখছি তাগো মধ্যে, মানে তাদের মধ্যে, তাগো, এই যে বলেছে তির্যক কারকের বহু বচনে গো বিভক্তি, তাহলে হচ্ছে তাগো। এরপরে দেখবে একটা ছবি আছে, সেই ছবিতে কিছু বস্তু আছে এবং তার নিচে তাদের ছায়াগুলো আছে। এবার কোন বস্তুর সঙ্গে কোন ছায়া সেটা মিলতে হবে, অর্থাৎ মানুষের সঙ্গে আমি ঘরের ছায়া মেলাতে পারবো না, আবার ওই জলের যে ঝাড়ি তার সঙ্গে আমি খড়ের গাদার ছবি মেলাতে পারবো না। তো যার সঙ্গে যেটা তার সঙ্গেই তাকে বসাতে হবে, অর্থাৎ রূপ হচ্ছে মূল যে রূপিম তার সঙ্গে অর্থবোধক যে অংশ সেটাকেই আমাকে যোগ করতে হবে, অর্থাৎ মূল যে রূপিম তার সঙ্গে এমন কিছু যোগ করতে হবে যেটা অর্থপূর্ণ হয়ে ওঠে। আমরা পঞ্চম যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা দেখব সেটা হচ্ছে বহুবচন প্রত্যয় গুলির বদলে গুণাইন বা গুণর প্রয়োগ। প্রত্যয় কাকে বলে না, ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ সৃষ্টি করা হয় তাকেই বলা হয় প্রত্যয়। আমরা জানি প্রত্যয় দুরকম, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় এবং আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কাকে বলে না, যে প্রত্যয় ধাতুর পরে বসে, যেমন গম একটা ধাতু, তার সঙ্গে ত প্রত্যয় যোগ হলো, সেটা হলো মূল শব্দ দাঁড়িয়েছে গত। আর শব্দের পরে যে প্রত্যয় সেটা হলো তদ্ধিত প্রত্যয়, যেমন গঙ্গা এটা একটা শব্দ, তার সঙ্গে স্নেহ, এই তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে মূল শব্দ হলো গাঙ্গেয়। এখানে কি বলছে না, বহু বচনের প্রত্যয় গুলি, আমরা জানি কাজগুলি, কথাগুলি, কিন্তু বঙ্গালী উপভাষায় সেটা হয়ে যায় গুণ, কাজগুলি সেখানে হয়ে যায় কাজগুণ। সামান্য বর্তমান দ্বারা ঘটমান বর্তমানের অর্থ প্রকাশ। আমরা জানি বর্তমান কাল চার রকম, সামান্য বর্তমান বা যেটাকে আমরা বলি সাধারণ বর্তমান অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, আর ঘটমান বর্তমান সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে। অর্থাৎ সামান্য বর্তমান সেটা দিয়েই আমরা ঘটমান বর্তমানের অর্থ প্রকাশ করি। আমরা রাঢ়ী উপভাষায় কি বলি, মা ডাকছে, কিন্তু সেটাই আমাদের বঙ্গালী উপভাষায় দাঁড়ায় মায়ে ডাকে। আমরা রাঢ়ী উপভাষায় যখন বলি যে মা ডাকে, তখনও কিন্তু আমরা এটাই বোঝাই যে মা ডাকছে। বঙ্গালী উপভাষায় কিন্তু মা ডাকছে কখনোই বলা হয় না, বলা হয় মায়ে ডাকে, অর্থাৎ ঘটমান বর্তমানের অর্থ প্রকাশ করছি কিন্তু তার ক্রিয়াপদটা আমরা রাখছি সামান্য বর্তমানের। পরের বৈশিষ্ট্য সদ্য অতীত, অর্থাৎ যে অতীত সদ্য সমাপ্ত হয়েছে, অর্থাৎ আমি এটা করলাম মানে সদ্য করলাম, তার ফল এখনো বর্তমান আছে, সেই সদ্য অতীতে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি লাম যোগ, আমি খাইলাম। আমরা রাঢ়ী উপভাষায় কি বলি, আমরা খেলাম, এখানে হচ্ছে আমি খাইলাম। পরের বৈশিষ্ট্য রাঢ়ীতে যা ঘটমান বর্তমানের বিভক্তি, বঙ্গালীতে সেটা পুরাঘটিত বর্তমানের বিভক্তি রূপে ব্যবহৃত হয়। ঘটমান বর্তমান আগেই বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পুরাঘটিত বর্তমান সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ আমরা যে বলি যে আমি করছি, তার মানে আমি কাজটা করছি, এখনো করছি, কিন্তু আমি যদি বলি আমি কাজটা করেছি, তার মানে জাস্ট শেষ হয়েছে কাজটা। অর্থাৎ রাঢ়ীতে যেটা ঘটমান বর্তমান, আমরা যদি বলি রাঢ়ীতে করছি মানে এখনো করে যাচ্ছি, কিন্তু বঙ্গালীতে সেটা বোঝানো হয় পুরাঘটিত বর্তমানের বিভক্তি দিয়ে, অর্থাৎ আমি করেছি। অর্থাৎ আমি করেছি এখানে বোঝানো হচ্ছে আমি করে ফেলেছি নয়, আমি কাজটা করছি। পরের মধ্যম পুরুষের সাধারণ ভবিষ্যৎকালের বিভক্তি হলো বা। মধ্যম পুরুষ আমরা জানি তুমি, তোমরা, তুমি যাবা না, তুমি খাবা না। আমরা রাঢ়ীতে কি বলি, তুমি যাবে না, তুমি খাবে না, সেখানে ছিল বে, কিন্তু বঙ্গালী উপভাষায় সেটাই দাঁড়ায় ভবিষ্যৎকালের বিভক্তি মধ্যম পুরুষে বা। পরের বৈশিষ্ট্য উত্তম পুরুষের সাধারণ ভবিষ্যৎকালের বিভক্তি হলো এবং মু। উত্তম পুরুষ আমরা জানি আমি, আমরা, তো সেখানে বলা হচ্ছে যে আমি যাব, এটা আমরা রাঢ়ীতে বলি, কিন্তু বঙ্গালীতে কি বলবে, আমি জামু। আমরা রাঢ়ীতে বলি আমি খেলবো না, বঙ্গালীতে বলা হবে আমি খেলুম না, আমি খেলবো না, অর্থাৎ বা মু, খেল যুক্ত আর যা যুক্ত মু, জামু। অতীতকালের ক্রিয়ার সঙ্গে যুক্ত নঙর্থক অব্যয় হচ্ছে নাই, অর্থাৎ আমরা যখন রাঢ়ীতে বলি তুমি যাওনি, সেটাই বঙ্গালী উপভাষায় বলা হয় তুমি যাও নাই। নঙর্থক অব্যয় নি বঙ্গালী উপভাষায় দাঁড়ায় নাই। তাহলে এই গেল রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। শেষ যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে আমরা নজর দেব সেটা হলো অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য বুঝতে গেলে আগে আমাদের দেখতে হবে যে অন্বয় কাকে বলে।
কাকে বলে অন্বয়? অন্বয় শব্দের অর্থ হলো বিন্যাস বা সজ্জা। গ্রিক সিনট্যাক্সিস, SYNTAXIS, গ্রিক সিনট্যাক্সিস এর অর্থ হচ্ছে একত্র বিন্যাস। এখান থেকেই এসেছে ইংরেজি শব্দ সিনট্যাক্স, SYNTAX, এর অর্থ হচ্ছে বাক্যতত্ত্ব। অর্থাৎ অন্বয় শব্দের অর্থ হলো বিন্যাস বা সজ্জা, আর অন্বয় তত্ত্বে আমরা যেটা দেখি সেটা হলো বাক্যের মধ্যে শব্দের বিন্যাস বা ওয়ার্ড অর্ডার কীরকম, অর্থাৎ বাক্যের মধ্যে কোন শব্দ কোথায় বসবে এবং তাদের পারস্পরিক সম্পর্ক কীরকম হবে সেটা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকেই বলা হয় অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা কি অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য দেখছি? না, এখানে আমরা একটা ছবি দেখছি, সেখানে হচ্ছে ইটের ছবি, তার গায়ে লেখা আছে সমাপিকা ক্রিয়া এবং তার উপরে কর্নিক দিয়ে প্লাস্টার করা হচ্ছে, সেই প্লাস্টারের গায়ে লেখা আছে অসমাপিকা ক্রিয়া। কেন না, আমরা প্লাস্টার তখনই করতে পারি যখন আগে ইটের গাঁথুনি হয়, প্লাস্টার করার পরে তো আমরা ইটের গাঁথুনি দিই না। তাহলে আগে গাঁথুনি, আগে ইট, তারপরে প্লাস্টার। অর্থাৎ আমরা বোঝার সুবিধার জন্য যদি এইভাবে মনে রাখি, বঙ্গালী উপভাষায় অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হয় না, অসমাপিকা ক্রিয়ার সাহায্যে গঠিত যৌগিক ক্রিয়ার সম্পন্নকালের মূল ক্রিয়াটি আগে বসে এবং অসমাপিকা ক্রিয়াটি পরে বসে। সমাপিকা অসমাপিকা ক্রিয়া আমরা জানি, কিন্তু এখানে আমাদের জানতে হবে যৌগিক ক্রিয়া কাকে বলে। কাকে বলে যৌগিক ক্রিয়া? না, ইয়া বা ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া যখন সমাপিকা ক্রিয়ার ঠিক আগে বা অব্যবহিত পূর্বে বসে উভয়ে মিলে একটা মাত্র ক্রিয়ার অর্থ প্রকাশ করে, তখনই তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যেমন ধরা যাক আমরা যদি বলি রাঢ়ী উপভাষায় এক কোপে মাথা কেটে ফেললো, এখানে যৌগিক ক্রিয়া, কেটে এবং ফেললো দুটো ক্রিয়া। বা তুমি এত দূর নেমে গেছো, দুটো ক্রিয়া, নেমে এবং গেছো। এখানে আমরা যে উদাহরণ দেখছি সেটা হচ্ছে রাম চলে গেছে। চলে গেছে এটা একটা যৌগিক ক্রিয়াপদ, চলে এবং গেছে। আমরা রাঢ়ীতে কি বলি? আগে বলি চলে, তারপরে আমরা বলি গেছে। অর্থাৎ আগে আমরা রাখি অসমাপিকা ক্রিয়া, তারপরে আমরা রাখি সমাপিকা ক্রিয়া। কিন্তু বঙ্গালীতে হয় উল্টো, আগে বসে সমাপিকা ক্রিয়া অর্থাৎ গেছে, তারপরে বসে অসমাপিকা ক্রিয়া গিয়া। অর্থাৎ আমাদের বঙ্গালী উপভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য, এই ছবিতেও তোমরা অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মাঝের যে অংশটি লোকটির হাতে আছে সেটি যদি ঠিকঠাকভাবে এই অংশটিতে বসাতে পারে তবেই ছবিটি সম্পূর্ণ হবে। এখানেও তেমনি অসমাপিকা ক্রিয়া সবসময় বসবে সমাপিকা ক্রিয়ার পরে, তবেই সেই যৌগিক ক্রিয়ার কাল সম্পন্ন হবে। আমরা বঙ্গালী উপভাষার কিছু নিদর্শন দেখে নিই। যেমন ঢাকায় যেভাবে বলা হয় সেটা নুরুন নাহার পান্নার ঢাকাইয়া মাইনসা কবিতা থেকে নেওয়া বা ছড়া থেকে নেওয়া। মায় কইল অই মাইনকা কই গেলি, খাওন দাওন থুইয়া, বৈশাখ মাসে ঠাঠা রইদে গেলি বুঝি শুইয়া। চট্টগ্রামে যখন বলা হয় যে আরেকটা কথা, তুমি সেখানে গেলে আমাদের সমস্যা হবে, এটা চট্টগ্রামে কি বলা হয়? আরেকখান হতা তুই এড়ে যাইলি আর সমস্যা হইব। চট্টগ্রামের বাংলা ভাষা যারা পরিচিত নয় তাদের পক্ষে বোঝা কিন্তু খুব মুশকিল। নোয়াখালীতে কি বলা হয়? বাই বালা আছেন কি? আই আছি বালা, তোমার কি খবর? আই অ বালা আছি, অর্থাৎ তুমি ভালো আছে কি? আমি ভালো আছি, তোমার কি খবর? আমিও ভালো আছি। সেটা এইভাবে প্রকাশ পায়। বরিশালে যদি বলা হয় যে ছেলে মেয়েগুলো ওখানে কি করছে রে, এই অর্থে ওখানে বলা হয় ছ্যামড়া ছেমড়িগুলা ওখানে কি হরে আই। ফলে এই গেল বঙ্গালী উপভাষার কিছু নিদর্শন। এরপরে আমরা যদি রাঢ়ী উপভাষা অর্থাৎ যেটা আমরা বলি মান্য উপভাষা, সেই উপভাষার সঙ্গে তুলনা করি তাহলে দেখব এখানে আমরা দুটো ছবি দেখছি, একটা সহজ পাঠের প্রচ্ছদ এবং পাঁচকড়িদের রঘু ডাকাতের বইয়ের প্রচ্ছদ। দুটোই বই, কিন্তু স্বরূপত এই দুই বইয়ের বিষয়বস্তু আলাদা, অর্থাৎ উভয়ের মধ্যেই গ্রন্থত্ব আছে কিন্তু তার মধ্যে স্বরূপত পার্থক্য আছে। আমরা যেটা বলতে চাইছি যে রাঢ়ী এবং বঙ্গালী দুটো একই ভাষার উপভাষা, বাংলা ভাষারই উপভাষা। তাহলে পার্থক্যটা কোথায়? যদি রাঢ়ী উপভাষায় বলা হয় যে একজন লোকের দুটি ছেলে ছিল, তাদের মধ্যে ছোটটি বাপকে বললে, বাবা আপনার বিষয়ের মধ্যে যে ভাগ আমি পাবো তা আমাকে দিন, তাতে তাদের বাবা তার বিষয় আশয় তাদের মধ্যে ভাগ করে দিলেন। এটাই বঙ্গালী উপভাষায় বলা হবে একজনের দুইটি সাওয়াল আসিল, তাগো মধ্যে ছোটডি তার বাপেরে কইল, বাবা আমার বাগে যে বৃত্তি ব্যাসাদ পড়ে তা আমারে দেও, তাতে তিনি তার বিষয় সম্পত্তি তাগো মধ্যে বাইটটা দিলেন। আজকের ক্লাসের যদি সারসংক্ষেপ করি তাহলে দেখব আমরা প্রথমে দেখেছি যে বঙ্গালী উপভাষার স্থানিক বিস্তৃতি অর্থাৎ কোথায় কোথায় বঙ্গালী উপভাষা প্রচলিত,
তারপরে আমরা ক্রমান্বয়ে দেখেছি বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। আজকের ক্লাস থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন যদি আলোচনা করা যায় যে বঙ্গালী ভাষা কোথায় প্রচলিত, অর্থাৎ বঙ্গালী ভাষার স্থানিক বিস্তৃতি এক্ষেত্রে আলোচ্য হবে। দ্বিতীয় বলতে পারে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে কি বোঝো, অর্থাৎ এক্ষেত্রে প্রথমে বলতে হবে রূপ কি, রূপতত্ত্ব কি, এবং তারপর বলতে হবে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। তৃতীয় বলতে পারে যে বঙ্গালী উপভাষার যে কোনো দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহযোগে আলোচনা করো। এখানে যে কোনো বলেছে মানে তোমাদের যেটা ইচ্ছে সেটাই তোমরা বলতে পারো। বলতে পারো কর্তৃকারকে এ বিভক্তি যোগ হয়, যেমন রামে ডাকে। কর্মকারক কাকে বলে, সেখানে অবশ্যই কর্মকারকের যে দুটো ভাগ, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, সেটা বলতে হবে। বিভক্তি বলতে কি বোঝো, অর্থাৎ বিভক্তি হলো এমন এক ধরনের চিহ্ন যেটা শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। বঙ্গালী উপভাষায় কর্মকারকে কিভাবে রে বিভক্তি যোগে রূপ গঠিত হয় তা দৃষ্টান্ত যোগে বুঝিয়ে দাও। যেমন আমারে দাও, আমারে, যেটা আমাদের রাঢ়ী উপভাষায় হচ্ছে আমাকে, কিন্তু বঙ্গালীতে হচ্ছে আমারে। অন্বয় শব্দের অর্থ কি আমরা জেনেছি, অন্বয় শব্দের অর্থ বিন্যাস বা সজ্জা। বঙ্গালী উপভাষার একটি অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমরা দেখেছি আগে বসে সমাপিকা ক্রিয়া এবং তারপরে বসে অসমাপিকা ক্রিয়া। আজকের ক্লাসের সূত্রে তোমরা যদি কিছু সহায়ক গ্রন্থ সাহায্য নিতে চাও, তোমরা দেখতে পারো বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ, ডক্টর রামেশ্বর সয়ের সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, পরেশচন্দ্র মজুমদারের বাংলা ভাষা পরিক্রমা প্রথম খণ্ড। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।